আজকে আমি তোমাদের সামনে একটা ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি। এগুলির বিভিন্ন অধ্যায় রয়েছে, সর্বসাকুল্যে 9টি অধ্যায়। তোমরা প্রত্যেকটি অধ্যায় মন দিয়ে শোনো, শুনে আমাকে জানিও তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে। আর আরও এই ধরনের গল্প শুনতে প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমার আজকের গল্প হলো ভৌতিক অমনিবাস 2য় খণ্ড থেকে জীবন্ত কঙ্কাল। বইয়ের লেখক মানবেন্দ্র পাল। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। 3য় পর্বের কিছু অংশ। পরদিন সকালে জগদীশ ঘোষ এসে হাজির হলো। ভেবেছিলাম জগদীশ ঘোষ একজন নিরীহ কনস্টেবল, আর নিরীহ কনস্টেবলের বিবরণী যেরকম হয় তাকেও সেরকমই ধারণা করা হয়েছিল, কিন্তু জগদীশ ঘোষ একদমই সেরকম নয়। তিনি যথেষ্ট স্মার্ট এবং স্বাস্থ্যবান। চাকরিতে নেহাত নতুনও নয়, তিনি অনেক বছর এই পোস্টে রয়েছেন। তিনি কলকাতাতেও অনেক বছর পোস্টেড, তাই তার থেকে ঘটনার কিছু বিস্তৃত বিবরণী জানতে চাইলাম। তিনি যথেষ্ট বিস্তৃতভাবে সব কিছু বললেন এবং তাকে বলা হলো পরবর্তীকালে কোনো এরকম আর সন্দেহজনক ঘটনা ঘটলে যেন অবশ্যই তাদেরকে জানায়। রাজু সুব্বা কি সত্যিই তাহলে তাদের সল্টলেকে খুঁজে খুঁজে এসে মারতে পারবে? এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেল। আজকের 4র্থ পর্ব, আবার জবর খবর। প্রায় প্রত্যেক দিন ভোরে বেড়ানো আমার অভ্যেস। বিশেষ করে এই সল্টলেকের ফাঁকা যে এলাকায় বেরিয়ে খুব আনন্দ পাই। আমি পুলিশে কাজ করলেও মনটা কবিত্বপূর্ণ। খোলা মাঠ, নীল আকাশ, ঘন মেঘ, ফুলের বাগান আমার খুবই প্রিয়। যদিও বাসাটা আমার নিজের নয়, তবুও আমার স্ত্রী বাড়ির সামনে সামান্য একটু জায়গা ঘিরে একটা ছোট্ট বাগান করেছেন, আর আমি ছাদের কার্নিশে সার দিয়ে সাজিয়ে রেখেছি নানা জাতের বাহারি ফুলের টব, যেমন জারবেরা, বোগেনভেলিয়া, ফার্ন, গ্রাউন্ড অর্কিড, যার ছোট ছোট ভায়োলেট রঙের ফুল। প্রত্যেক দিন মর্নিং ওয়াক সেরে বাড়ি ঢোকার মুখে একবার করে আলসের ওপর রাখা সার টবগুলোকে দেখি, ভারী ভালো লাগে। ফেরার পথে এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় গল্প করতে করতে দেরি হয়ে গেল। তবু বাড়ির গেটে এসে অভ্যেস মতো আলসের দিকে তাকালাম। দেখি একটা টব লাইন ছেড়ে যেন সামনের দিকে সরে এসেছে। একটু অবাক হলাম, ভারী টবটা সরে এলো কি করে? এর মধ্যে ঝড় বৃষ্টিও হয়নি যে ঝড়ের ধাক্কায় নড়ে চড়ে যাবে। যাই হোক, ওই সামান্য ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকেই অবাক, এই সাত সকালে প্রণবেশ এসে হাজির হয়েছে। প্রণবেশ আমার সত্যিকারের বন্ধু। আগে দেখা সাক্ষাৎ কম হতো, আমরা যে যার কাজ নিয়ে হিমশিম খাই। অন্য চাকুরে বাবুদের চেয়ে পুলিশ চাকুরেদের অনেক হ্যাপা। কিন্তু জুলাই মাসে দুজনেই 1 মাসের ছুটি নিয়ে নেপাল বেড়াতে যাওয়ার পর আর ওই রাজু সুব্বার হাঙ্গামাকে কেন্দ্র করে এখন আমাদের সম্পর্ক আরও নিকট হয়েছে। অফ ডে থাকলে ও প্রায়ই সকালে আমার এখানে চলে আসে, আমিও মাঝে মাঝে ওর বাসায় যাই, কিন্তু এত সকালে ও কখনো আসে না। কি হে, ঘুম থেকে উঠেই চলে এসেছো দেখছি, হেসে বন্ধুকে স্বাগত জানাই। কিন্তু প্রণবেশ হাসল না, বেশ আদেশের সুরেই বলল, চুপটি করে এখানে বসো, কথা আছে। তারপর আমার স্ত্রীকে বলল, বৌদি এবার আমাদের চা দিন। আমি মজা করে বন্ধুর অনুমতি নিয়ে বাইরের প্যান্ট জামা ছাড়তে কয়েক মিনিটের জন্য ভেতরে চলে গেলাম। পাঞ্জাবি আর লুঙ্গি পরে মুখ ধুয়ে যখন বাইরের ঘরে এসে বসলাম, তখন দেখি গৃহিণী টোস্ট আর চা নিয়ে হাজির। সবে মাত্র টোস্টে আরাম করে কামড় দিয়েছি, অমনি প্রণবেশ ও ব্রিফকেস থেকে সেদিনের কাগজখানা বের করে মাঝের পাতার একটা খবর দাগ দিয়ে গম্ভীর মুখে আমার দিকে বাড়িয়ে দিল। কাগজটা নিয়ে ঝুঁকে পড়লাম খবরটার দিকে। খবরটা এই রকম, জীবন্ত কঙ্কালের পুনরাবির্ভাব। গতকাল রাত 2টোর সময় দুজন সাংবাদিক খবরের কাগজের অফিসের ডিউটি সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন। নিঝুম রাত,
জনশূন্য রাজপথ। শিয়ালদা ফ্লাইওভারের কাছে আসতেই তাদের চোখে পড়ে একটা 13-14 বছরের কঙ্কালসার ছেলে আকাশের দিকে মুখ করে বেলেঘাটা মেন রোডের দিকে জোরে জোরে হেঁটে চলেছে। সে হাঁটা সাধারণ মানুষের হাঁটার মতো নয়, যেন শূন্যে পা ফেলে দৌড়নো। গায়ে ছিল কালো রঙের হাঁটু পর্যন্ত লম্বা একটা ফতুয়া। তার মাথাটা ছোট, নারকেলের মতো, খাড়া খাড়া পাতলা চুল। কৌতূহলী সাংবাদিকরা তখনই সোজা না গিয়ে গাড়ি ঘুরিয়ে বেলেঘাটা মেন রোডের দিকে চালান। গাড়ি যতই ছেলেটার কাছাকাছি হচ্ছিল, আশ্চর্যজনকভাবে ছেলেটা ততই দূরে সরে যাচ্ছিল। তারপরই ছেলেটা অন্ধকারে যেন মিলিয়ে গেল। ইতিমধ্যে তারা ফ্ল্যাশে ছেলেটার অনেকগুলো ছবি তুলেছিল, কিন্তু অবাক কাণ্ড, একটাও ছবি ওঠেনি। খবরটা পড়ে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। বুঝতে বাকি রইল না ওই জীবন্ত কঙ্কালটি আর কেউ নয়, নেপালের সেই রাজু সুব্বাই, যে আমার দেশের বাড়িতে বারবার আমাকে মারবার চেষ্টা করেছিল। এখন সে আমাকে মারবার জন্যই কলকাতায় এসে পড়েছে। এখন বুঝতে পারছো কি সাংঘাতিক বিপদ এগিয়ে আসছে? প্রণবেশ আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল। আমার বেশি কথা বলার শক্তি ছিল না, শুধু মাথা দুলিয়ে সায় দিলাম। কিন্তু প্রায় ধমক দিয়ে প্রণবেশ বলল, এখনো কিন্তু? এখনো সন্দেহ আছে নাকি? আমি কোনো রকমে জুড়োনো চায়ে চুমুক দিয়ে বললাম, সে কথা বলছি না। বলতে চাইছি যে হাওড়ার দিক থেকে স্ট্র্যান্ড রোড, পোস্তা হয়ে চিতপুর ক্রস করে বিবেকানন্দ রোড ধরে এগোচ্ছিল, সে হঠাৎ শিয়ালদা ফ্লাইওভারের কাছে এলো কেন? প্রণবেশ বলল, আমার ধারণা ও সল্ট লেকে পৌঁছাবার ঠিক পথটা ধরতে পারছে না। একটা জিনিস লক্ষ্য করো, জগদীশ ঘোষও বলেছিল আকাশের দিকে মুখ করে ছুটছিল। তার মানে কি নিশ্চয়ই আকাশের শোভা দেখতে দেখতে যাচ্ছিল না? আমি বললাম, তা অবশ্যই নয়। তাহলে? আমি মাথা নাড়লাম, বললাম, বুঝতে পারছি না। প্রণবেশ বলল, আমার ধারণা ও বাতাসে তোমার গন্ধ শুকতে শুকতে যাচ্ছিল। কিন্তু দেশের বাড়িতে তো ও বেশ কিছুদিন ছিল। কই, তখন তো ওরকম করে চলেনি। প্রণবেশ বলল, ভুলে যাচ্ছ বন্ধু, তখন তোমায় খোঁজার দরকার হয়নি, তুমি ছিলে ওর নাগালের মধ্যে। আমি চুপ করে রইলাম। ভাবছিলাম, প্রণবেশের কথা যদি ঠিক হয়, তাহলে আমরা কি সত্যিই কলকাতা শহরে আছি, না কোনো অলৌকিক জগতের বাসিন্দা হয়ে গেছি? প্রণবেশ স্থির বিশ্বাসের সঙ্গে বলল, হাওড়ার দিক থেকে সল্টলেকে আসার অনেকগুলো পথ আছে। তার মধ্যে বিবেকানন্দ রোড, মানিকতলা হয়ে ভিআইপি রোড ধরেও যেমন আসা যায়, তেমনি শিয়ালদা উড়ালপুলের ক্রসিং থেকে শিয়ালদার পাশ দিয়ে বেলেঘাটা রোড দিয়ে ভিআইপি রোড ধরেও আসা যায়। মনে করে দেখো, এই কদিনের মধ্যে তুমি নিশ্চয়ই ওই দুটো পথ দিয়েই যাতায়াত করেছো। বললাম, তা করেছি, অনেকবারই করেছি। ব্যাস, তাহলে তো অঙ্ক মিলেই গেল। আমি খানিকটা হতাশার সুরে বললাম, এই কথাটাই তাহলে তুমি আমাকে বোঝাতে চাইছো? সেই তান্ত্রিক আমাকে এখনো ছাড়েনি? রাজু সুব্বাকে লেলিয়ে দিয়েছে কলকাতাতেও? সে পথ না চিনলেও শিকারি কুকুরের মতো বাতাসে আমার যেটুকু গন্ধ এখনো মিশে আছে, তাই শুকতে শুকতে এগিয়ে আসছে। প্রণবেশ গম্ভীরভাবে বলল, হ্যাঁ। আমি অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরালাম। কিন্তু একটা কথা বলো, হরিদেবপুর থেকে ও কলকাতায় এলো কি করে? ট্রেনে? প্রণবেশ হেসে বলল, ট্রেনে যদি আসতে পারতো তাহলে সেদিনই ছুটে এসে ট্রেনে উঠে পড়তো। তোমার মনে আছে কি, অম্বুজ লাহিড়ী একটা কথা বলেছিলেন, আমরা যাদের অলৌকিক জীব বা ভূত জাতীয় কিছু বলি, তারা অনেক কিছু করতে পারলেও সব কাজ তারা করতে পারে না, বা সব জায়গায় তারা যেতে পারে না। কিছু বাধা থাকেই, এটাই রক্ষে। অন্তত ট্রেনে, বাসে, ট্যাক্সিতে সাধারণ মানুষের মতো এরা উঠতে পারে না। এরা পথ ধরেই আসে। অবশ্যই সেটা নির্জন পথ হওয়া চাই, আর চাই অন্ধকার রাত। এইখানে আমার একটা পয়েন্ট জানার আছে। প্রণবেশ বলল, কি পয়েন্ট বলো তোমার? শুধু রাত্রেই যদি ও হেঁটে আসে, তাহলে দিনে কোথায় থাকে? প্রণবেশ চমকে উঠে বলল,
দারুণ পয়েন্টটা তো তুমি তুলেছ, এটা তো আমার মাথায় আসেনি। বললাম, বুঝতেই পারছি একটা অদ্ভুত ধরনের বিপদ এসে পড়েছে। এখন দেখতে হবে সুব্বা দিনের বেলায় কোথায় থাকে। নিশ্চয়ই ভিআইপি রোড দিয়ে বেলেঘাটা মেন রোডে ভালো করে খুঁজলে তার সন্ধান পেয়ে যাব। কাজেই চলো এক্ষুনি আমরা জিপটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রণবেশ বলল, খুব ভালো কথা বলেছ, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। লোকে গাঁজাখুরি ব্যাপার বলে উড়িয়ে দেবে, এই ভয়ে এখন আর মুখে কুলু পেটে বসে থাকলে চলবে না। দুদিন কাগজে তো খবর বেরিয়ে গেছে, এবার সব থানায় পুলিশদের হুঁশিয়ার করে দিতে হবে, সব আগে লালবাজারকে জানাতে হবে। আর যে কাগজে এই খবরগুলো ছাপা হয়েছে তাদের কাছ থেকে জানতে হবে লোকে খবরটা পড়ে কিছু বলেছে কিনা। অর্থাৎ সারা কলকাতা শহরে একটা হইচই তুলতে হবে, আর সেটা করতে হবে আজ দুপুরের মধ্যেই, কেননা আর সময় নেই। এই বলে প্রণবেশ উঠে পড়ল। বললাম, কখন আসছো তাহলে? প্রণবেশ ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে বলল, বেলা 1টায়। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। প্রণবেশকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসছি। ছাদের কার্নিশের দিকে লক্ষ্য পড়ল। চমকে উঠলাম, সেই টপটা লাইন থেকে আরও খানিকটা বেরিয়ে এসেছে। আজকের পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।